দরকার নেই রাজনীতি করার, দুবার এমপি হয়েছ, কিন্তু কি করতে পেরেছো দেশের জন্য? এইবার শেষবার। তবে শুনে রাখ মা, আমি মরে যাব, তবু কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না। মা, তোর পরীক্ষা কবে শেষ হবে? এবার গেলে ফাইনাল পরীক্ষা, পরীক্ষা দিয়ে চলে আসবো বাবা। তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। তোকে ছাড়া আমারও কি কষ্ট হয়? তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে পারবো না। কিনা নাই, চান্দা দিতে পারুন না। চান্দা দিতে পারবি না? আমরা বাঁচুন কেমনে? আর আমরা না বাঁচলে তখন আছে লাভ নাই। কিমার মুখের সাথে বলতে হচ্ছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আজ অর্থের নেশায় ঝাঁপিয়ে পড়েছে দেশের নিরীহ জনগণের উপর। সরকার পরিবর্তনের সাথে সাথে জামা বদল করে অনেকেই সরকারি দলের দালালি করতে চলে এসছে। আমার সাথে কোনো দালালের দরকার নেই, দরকার নেই কোনো সন্ত্রাসীর। রাজা ভাই, রাজা ভাই, বন্ধ করো তোমাদের দালালি। রাজার মতো সন্ত্রাসী আমার পক্ষে থাকুক, আমি তা চাই না, আমার দরকার নেই। দরকার আছে, আমি পাশে থাকলে আপনার এগেন্স্ট পার্টি লেঙ্গুর গুটায় পাইগা যাইব। আমার প্রতিপক্ষ যদি ভয়ে পালিয়ে গেল তাহলে আমার নির্বাচন করে লাভ কি? গণতন্ত্র বলতে তো কিছুই থাকবে না। রাজা তুমি চলে যাও, আমি সন্ত্রাসীদের ঘৃণা করি। আনোয়ার সাহেব, রাজনীতি সম্পর্কে আপনার ধারণা নাই, তাই আপনি ভুল পথে পা বাড়াইছেন। ভুল পথে পা বাড়াইনি, আমি ঠিকই বলছি। কোন প্রার্থী যদি সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন করে তাহলে সে দেশপ্রেমিক নয়, দেশদ্রোহী, গাদ্দার। এই কামটা চাইরা ভালো। স্যার, আপনার কিছু হয়নি তো? কি আর হবে, সবই আমার ভাগ্য। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আমার উপর চড়া হলো। লোকগুলোর কি অবস্থা? স্যার, আমি রাজার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করব। রিপোর্ট করে লাভ হবে না সুলতান, সবাই জানে রাজা আনোয়ার সাহেবের লোক। লিডার, এর প্রতিকার হওয়া উচিত, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আপনার উপর আক্রমণ করলো। ভাইয়া, ভাইয়া তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো? এভাবে আমি সুস্থ থাকতে চাই না। সন্ত্রাসীরা যা চায় তাই যদি হয় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? ভাইজান, ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি। তাছাড়া আজকাল তো অনেকেই নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে। সবাই রাখলেও আমি রাখবো না। শুনেছি তুমি নাকি ওদের প্রশ্রয় দাও। ওদের প্রশ্রয় দেই ভুল কথা, যা কিছু করে আপনার ভালোর জন্যই করি। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আমার ভালো করতে হবে না। তাছাড়া তুমি একটা ভদ্র ঘরের বউ, তোর ঠিক চলা ফেরা পা, আমাদের একটা কালচার আছে, সমাজ আছে। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলেন। তুমি থাকো, আমি যাই। তুমি তো জানো ওই রিনার চাল চলন আমারও পছন্দ হয় না, কিন্তু কি করব, বিয়ে করেছি এত বড় মডার্ন ফ্যামিলিতে, ছেড়ে তো দিতে পারি না। তা বলছি না, ওকে বোঝা। তাছাড়া রাজার মতো সন্ত্রাসীর সাথে ওর যোগাযোগ ঠিক নয়। সেটা আমার ভালোর জন্যই হোক আর খারাপের জন্যই হোক। কাইন্দেন না ম্যাডাম, কাইন্দেন না। কান্দাঘাটি আমার ভালো লাগে না। আপনার মুখে আমি হাসি ফোটাবো।
বলেন কি চান? প্রতিশোধ চাই। আনোয়ার সাহেব এমপি হলে আমাদের লাভ কি? ঠিক করছেন, আপনার স্বামী এমপি হলে আপনার লাভ, আমারও লাভ আছে। কিন্তু কিভাবে আমার স্বামী এমপি হবে? ব্যাপারটা হইল আমার খুশি করলে আপনার স্বামী এমপি হইব। অবশ্যই খুশি করবো রাজা। আমার 10 লাখ টাকা দিবেন, তাইলে আমার সাহেব খালাস। পার্টি তখন ছোট ভাই অর্থাৎ আপনার স্বামীর নমিনেশন দিব। তাছাড়া আপনি তো ভালো করে জানেন যে পরিবারে কোন লোক মারা যায় জনগণ ওই পরিবারের সদস্যরে ভোট দিয়ে জয়যুক্ত করে। হ্যাঁ, তুমি তাই করো, আমি রাজি। টাকা আমি দেব। রাজা দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আজিজ, আজিজ, মেন গেট বন্ধ করে রাখ। কেউ আসলে আমাকে না জানিয়ে গেট খুলবি না, আর এই দরজাটা বন্ধ করে যা। যা। ঘরে ঢুকলি কেন? এই সমস্ত কাম তাড়াতাড়ি করতে হয়, যদি আপনার স্বামী এসে পড়ে সর্বনাশ হয়ে যাবো কেন? অসভ্য, তুই বলে দিবি? লেনদেন ভালো থাকলে কেন বলবো? খারাপ গিয়ে ভালো করুন যায়। ওই বেটা পাকালো বহুত সিয়ানা। করে সবই দেখছি, সবই শুনছি। সবই দেখছো আর সবই শুনছো যখন, পরে আমার দরকার চাইপা থাক বাইচা যাবে। সন্ত্রাসী রাজাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, রাজা তো আপনার জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে। দেখুন সম্পাদক সাহেব, মৃত্যুকে আমি ভয় পাই না। সৎ রাজনীতি করতে গিয়ে যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয় আমি তাই করব। আমার প্রশ্ন, 10 জন প্রার্থী যদি নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে তাহলে আপনি কেন রাখছেন না? আমার প্রয়োজন নেই। সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, অপোজিশন পার্টিকে ঘায়েল করা যায়, কিন্তু জনগণের সঠিক রায় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার পরিবার সম্বন্ধে কিছু বলবেন কি? আমার পরিবার বলতে আমি আর আমার মেয়ে, এই আমার সংসার। জাস্ট মিনিট। হ্যালো, কে? রানী? মা তুই কেমন আছিস? ভালো। বাবা, তুমি কেমন আছো? তুই কখন পড়বি? আমি দুপুর 12টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। তুমি এখন কি করছো? সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলছি। তোমরা কি চাও? আপনি জান চাই স্যার, জান। হ্যালো, হ্যালো বাবা, কি হয়েছে? হ্যালো, হ্যালো, হ্যালো বাবা। বাবা, ড্রাইভার, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। ম্যাডাম, চিরাংকে ঢাকা যেতে অনেক সময় লাগবে তো। না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। রাজা, আমার তো কোনো দোষ নেই। দোষ আছে, খুন নিজের চোখে দেখা অপরাধ। বাইচা যাইবেন যদি এই খুনের কথা কাউরে না কন। আমাকে কথা পত্রিকায় বালা লেখেন। লিখবো, অবশ্যই লিখবো। খুন খুন খুন, জননেতা আনোয়ার হোসেন খুন। বিশিষ্ট জননেতা ও এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন খুন।
তুই এত ভালোবাসিস নি, কষ্ট পাবি। বাবা, তোমাকে না নিষেধ করেছি তুমি মনের কথা কখনো বলবে না? আনুভাই হত্যার বিচার চাই, কোনো কিছুর বিনিময় ভাইজানের শোককে ভুলতে পারবো না। এই তো সেদিনও আমার বড় ভাই আপনাদের সাথে নির্বাচনী সভা করে গেছেন এই মঞ্চে। আপনারা যারা ভাইয়ার সাথে গন্ডগোল করে গেছে, এখন আপনারা সবাই বলুন কে আমার ভাইজানকে খুন করেছে আর কেনই বা খুন করেছে? বলুন কে আমার ভাইজানকে খুন করেছে? সন্ত্রাসীদের ভয়ে আমরা সবাই দুর্বল হয়ে গেছি, কিন্তু কেন? রাজনীতির কারণে। আজ আমার ভাইজানকে হারিয়েছি, তাই আর রাজনীতি নয়, আজ থেকে আমাদের বংশের আর একটি লোক রাজনীতিতে জড়াবে না। আপনারা আমার ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করুন। আসি, আসসালামু আলাইকুম। দাওয়ান রাজু সাহেব, আমাদের কথা শুনুন। আপনার ভাই শূন্যস্থান কে পূরণ করবে? কে আমাদের নেতৃত্ব দেবে? বলে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যার বিচারে যখন যাচ্ছেন, তখন আমাদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনি জনপ্রতিনিধি হলে তবে ওই খুনিদের বিচার হবে, আপনার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা জনগণ শান্তি পাবো। আমরা সবাই চাই আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করুন। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চাচা, সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মানে আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাই শোক ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে। আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলেন না? বুঝছিস তুই? চাচা, দুনিয়ার সব মানুষ তোমার সন্দেহ হয়। ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকা তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারের নির্বাচনে জয় তুমি হবে। আমার বাবার জায়গায় এই পরিবারের যে কেউ দাঁড়ালে পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই। আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। 3 দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনের জন্য মন্ত্রী হবে, সে আনন্দ আত্মহারা। শোনো চাচা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না। তুই যা বলবি আমি তাই শুনবো। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা। আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছো, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। এটা তো শুনে খেপে গেল। খেপে তো যাবি। কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সা লোভে দালালি করে। সেদিন যার গুণগান গাইল, আজ সে মরে গেছে, 2 দিনই তা ভুলে গেছে। আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজু সাহেবের দালালি করছেন? দালালি? কি আবল তাবল বলছেন? কার দালালি করলাম? কেন? আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছে না, তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন।
যদি সে লেখাটা দালালি হয় তাহলে? আপনি এত বড় সাহস একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যা বলছেন। আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনির সবকিছু পত্রিকা তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি। ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব। আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব। তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়ি চলে আয়, আমি বেরিয়েছি। বল, লয়ে আইছি। সাব্বাস, এত দূর পর্যন্ত চলে আইছ। বাবার খুনিকে খুঁজতে এ তো সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। তুমি কি মনে করছো তোমার বাবারে আমি খুন করছি? কি করে বলবো? মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়। তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর 3 দিন পর কেউ নির্বাচন করতে পারে? তাহলে আমার চাচি আমার বাবাকে খুন করেছে? খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করেছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাইবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিকে বাঁচতে দিও না। প্রতিশোধ নাও, ভালো থেকে লাভ নাই। বছরে ভালো তোমার জীবন হইয়া যাও সন্ত্রাসী। এই নয় পিস্তল।
আর ভাগ্যি তুই জ্বালার মধ্যে তোর যাবি না, তুই আমার জ্বালিয়ে আমি ছিলাম না, কেউ দেখে নাই। 14, 15, মাত্র 15 টাকা চুরি করছি। দেন তো চুরি করি, গাছ চুরি শুন না, গাছের দাম বাড়ছে। আমার তো পয়সাতে কিনতে হয় না। এবার বাকি প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা বাবা তাড়াতাড়ি এসো, মন ধরেছে। কোথায় তো করিস কেন? বাবা, বাবাকে ছেড়ে দে, বাবা মানুষ, বোঝেন ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে বা কথা বুঝলি কি করে? শালা বোবা, তোকে আজ পাইছি। বাবা, এই বোবা ধরে ভালো করে দেই, জীবনে অনেক বোবা ভালো করছি। আমার বোবা নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আমি বোবা না, আমি কথা বলতে পারি। আমার আমি মনে করছি গাছ তুমি বুঝি না, বুঝে না। এবার দেখে তো, আরে মাইরে রেখে না ডরায়, আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। আচ্ছা আপু, দাদা ভাইয়া এত লেখাপড়া করলো, আমাদের গাল নেই? বৃষ্টি, বৃষ্টি আয়, আমি তোকে পড়াই। না, তুমি প্রায়ই শুধু বকা দাও। না রে না, আর বকবো না। হ্যালো, কে? আচ্ছা ধরুন, সুলতান। সুলতান, কি রে, কি হয়েছে? তোর ফোন, কথা বল। কে? কথা বলে দেখ। হ্যালো সুইটহার্ট, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি, জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না। কি বলছো রমনা? দুষ্টুমি করছো না তো? What? আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টাম করছি? আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না। পচা। হ্যালো, মিথ্যে না বলে তো তুমি আসতে না, তাই মিথ্যে বলেছি। আমি তো চাকরি করি, তোমার সময় জ্ঞান থাকা উচিত। রাগ করেছো লক্ষ্মী? ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। সুলতান, সুলতান শোনো, শোনো সুলতান। সারা পুলিশের ইনফরমারি করো, আমাকে খবর পুলিশে দাও। এবার মর মর। এই রানী আমার ভালোবাসা, আমার জীবনের সবকিছু। গাছ বাঁচলে যেমন দেশ বাঁচবো, ঠিক তেমনি রানী বাঁচলে আমি বাঁচব। আপনারা আমার বড় ভাই, আজ বিপদে পড়ছেন, আমি আপনাকে বাঁচামো, আর আমি বাঁচামো আমার স্বার্থে। মূল কথা বুঝবেন, আপনারা বাঁচলে আমার মতো সন্ত্রাসী বাঁচবো, আপনারা মরলে আমি মরু। খুশি হইলাম, আপনাকে যন্ত্রপাতি আমাকে যন্ত্রপাতি, আজ থেকে একসাথে কাজ করুন। বড় খুশি হইলাম বড় ভাইরা,
এই দুনিয়ায় সবচেয়ে বড় ভালো আছে কারা জানেন? দালালরা। দালালের উপর কোনো ব্যবসা নাই, কারণ এই ব্যবসা পুঁজিও কম লাগে। ওরা পুলিশের লগে দালালি করছে। অগরে কি করুন বড় ভাই? অগরে আস্তে আস্তে সাফা করে ফেলাম। সন্ত্রাসী রাজার বিরুদ্ধে তোমরা যেভাবে রিপোর্ট করছো তাতে মনে হচ্ছে রাজা ছাড়া এদেশে আর কোনো সন্ত্রাসী নেই। তারপরেও আমার মনে হচ্ছে রাজার কর্মকাণ্ড অনুযায়ী খুব কমই রিপোর্ট করা হচ্ছে। তাহলে কি পুরো পত্রিকা জুড়ে রাজার কাহিনী লিখে যাবে? যতক্ষণ পর্যন্ত রাজাকে পুলিশ না ধরছে, প্রশাসনে টনক না লড়ছে, ততক্ষণ লেখা উচিত স্যার। উচিত অনুচিত সম্পর্কে আমাকে বোঝানো ঠিক না। আমি এই পত্রিকার সম্পাদক। বুঝতে পারছি না, বেশ কিছুদিন যাবৎ রাজাকে নিউজকে আপনি পাত্তা দিচ্ছেন না কেন? আগে তো স্যার প্রতিদিন রাজাকে নিয়ে নতুন নিউজ করতে বলতেন। ইদানিং মনে হচ্ছে রাজার হুমকির কাছে আমরা মাথা নত করে ফেলছি। এগুলো আপনাদের ভুল ধারণা। কারো বিরুদ্ধে বেশি নিউজ করলে সেটা বোরিং মনে হবে। মোটেই না স্যার, রাজার সম্পর্কে যে রিপোর্টিং করেছি তাতে পত্রিকা বেশি বিক্রি হয়েছে কিনা দেখুন। হ্যালো, বলেন কি? পুলিশের সাথে রাজার 1 ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে, তারপরেও রাজা বেঁচে গেছে? রাজার সাথে পুলিশের 1 ঘন্টা বন্দুক যুদ্ধ? স্যার, এই রিপোর্টটা আমি করব। শোনো রাজা, তোমার কথা মতো ওই সাংবাদিককে ধরে আনা হয়েছে। সাংবাদিক? কত সাংঘাতিক! চলো। ওই দাদা, এই আমার লোক নিয়ে খুব বেশি লেখালেখি করতেছ। আমরা খারাপ সন্ত্রাসীকে পিছনে লাগছস কে? আমি সাংবাদিকতা করি, সত্য রিপোর্ট লেখা কি আমার অপরাধ? এই দুনিয়ায় সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? মিথ্যাবাদীর সংখ্যা বেশি। কি কইছে? মিথ্যাবাদী বেশি হইলে আমাগো মতোই দুনিয়া চলবো, আর তগো মতো সত্যবাদীরা মইরা যাইব। অনেক দিন ধরে আমার মাগুর মাছগুলা না খাইয়া রয়েছে। ওরা ভালো মানুষ, অগো মাংস খাইয়া আমার মাগুর মাছগুলা বাইচা থাকো, বুঝছস? মজা তো ভালো বলছো। ওয়ালাইকুম সালাম। যে হাসি দিচ্ছস তার আন্দাজ জুড়ে হয়ে গেছে। কি সুন্দর মাইয়া, বহুত টাকা কামান যাইব। ওই ফুলমতি, ও আমার রানী। ওর দিকে কেউ চোখ তুলে তাকাইলে ওই চক্ষু আমি তুইলা ফালামো। তবা তবা, আপনার জিনিসে একটু আবার চোখ তুলে তাকাইবো? কার এত বড় সাহস? যা ফাট, দরজা লাগাইতে যা। যা। ওই কালু রানী রে, আমার ব্যবসায় নামা এবে না। ওই রে, এখন তো রানীর মজা রাজায় লইতে আছে। মুই যে দিল সেদিন তোর ব্যবসায় বইয়া পড়বে। ঠিক আছে রাজা, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, বাবার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। বিয়ের পর সবই তো হবে। আই লাভ ইউ। তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু আমারে ছাড়া কারো কাছে গেলে তার পরিণাম মৃত্যু হইব। কথা মুই কালু। ওই কালু, কি করবি? আপনি মজা করতে আছেন? দেখেন, সাংবাদিক রফিক পত্রিকার মগু ব্যাবা হিস্টোরি তুললে ধরছে। সন্ত্রাসী রাজাই সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে। ওই কালু, রফিককে শেষ করে ফেলা হয়। বুঝের কথা বলতে, যে বেড়া কথা না হলবে সেই বেড়াই মরিয়া যাইবে। দেশের টপ 13 এখন ঢাকায়। আর সদা এক সরকারি দালাল।
হ্যাঁ ও ভাই আপনি না বৌবা পেপার করতেছেন কেমনে কে লাগবো বৌমা ছিলাম এখন ভালো হয়ে গেছি বিদেশি কবিরা যাইছি না আমরা ভাত পাই না আরো মজায় খুন করে ঠান্ডা তেলে আর খালি খাই আর ঘুমাই বাসা চলো টাকা দিলেছি না দিলেছি না আসেন 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 আমার লগে গাড়ি আমি পাইব না পিছিয়ে পিছিয়ে আসেন এই গাড়ি সাংবাদিক রফিকুজ্জামানের বাড়ি আপনারা কাকে খুঁজছেন সাহসী কণ্ঠ পত্রিকার সাহসী সাংবাদিক রফিকুজ্জামানকে আমরা খুঁজতেছি। আমি রফিকুজ্জামান। রফিকুজ্জামান মুখ অফিসে লাগো ও কথা পত্রিকায় লেখো নিজের ভাবু কি? আরে তোর মতো সাংবাদিকরে নামাইয়া ফেললে আমাকে বিপদ। রফিক, শুধু কলম দিয়ে লিখে সাংবাদিক হয়ে বেঁচে থাকা যাবে না, কলমের সাথে থাকতে হবে প্রতিরোধ করার সাহস এবং ঠিকই বলেছিস। কিন্তু আমি ভাবছি পুলিশ যদি থানা থেকে ওদেরকে ছেড়ে দেয়। না না, সাথে অস্ত্র পেয়েছে, তাছাড়া ওদের নামে ওয়ারেন্ট আছে, পুলিশ ওদের খুঁজছে। ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলেও ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝিনি তো মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়েছে, কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাকগে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুন্দাহুন্দি ধরিয়ে আনছেন, সাইডে ইজাম দেবেন, তা আনলেন কি আসতে? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও এখন কি আপনি ম্যানেজ করেন, মুই ভাগি। এই লদেই মগজারে এইদের বাইরে তুন। ওসি সাহেব, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা সুশাল, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব, বসুন। অভিযোগটা নিয়ে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসেনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোঁকা দিচ্ছেন। পুলিশ ধোকা দিচ্ছে না, সাংবাদিকরা দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম। ধোঁকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না। তাছাড়া আপনার সম্পাদক যখন রাজার মন্ত্রী দালালি করছে, তখন পুলিশে কি করবে? পুলিশ অনেক কিছুই করতে পারে। আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে নয়, লাগামে থাকতো। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে পারতো না। রফিককে মারতে চেয়েছে, কাল তোকে মারতে আসবে। প্রতিবাদ না করলে এমনিতেই মরতে হবে না, ওরা বেঁচে থাকলে কাউকে ছাড়বে না। সুলতান, তোর পেশা ওদের পিছু তাড়া করছে, যার জন্য আমার এই সাংবাদিকতা পেশা আমি ছেড়ে দেব? যে পেশায় প্রতিনিয়ত মানুষের শত্রু হতে হয়, সেই পেশা ছেড়ে দেওয়াই ভালো। সেই ছোটবেলা থেকে তোমাকে আদর্শবান পিতা হিসেবে সম্মান করি, তুমি তোমার আদর্শ থেকে একটু সরে যেও না বাবা। এতদিন তোকে নিয়ে, তোর পেশাকে নিয়ে গর্ব করেছি, আর আজ
তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। তুই যাকে নিয়ে পত্রিকায় রিপোর্টিং করছিস সে হচ্ছে সন্ত্রাসের নায়ক, যে প্রকাশ্যে খুন করে জামিনে ছাড়া পেয়ে যায়। বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে যার সম্পর্ক, সেই পাগলা রাজা যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দেবার ক্ষমতা রাখে। তাই বলছিলাম বাবা, পাগলা রাজারা একদিন শেষ হবেই, তা না হলে এই দেশটাও যে শেষ হয়ে যাবে। যাও কোথায় বুঝলি না যারা সরকার মাইয়া তারা বুঝে এখানে বস করতে কি করেছি? আমি যা বলবো তাই হবে। আমি হচ্ছে এই আফসারের রানী। দেখো, আমি ভালো মেয়ে না, তবে যে ভালো থাকতে চাই আমি চেষ্টা করি তাকে ভালো রাখতে। এসো এসো আমার সঙ্গে। প্রতিদিনই রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অ্যাসিড মারছে, দর্শিতা হচ্ছে, কোন রাজধানীর চিন্তায় লেগেই আছে। আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন? দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার। তাছাড়া পুলিশের জীবনে ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন, চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার। হ্যাঁ, দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? শুনুন, প্লিজ আমাকে একটু ভেতরে যেতে। এখন দেখা করা সম্ভব না। শহরের শীর্ষ 20 সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরেছেন কি একজনকেও ধরতে? স্যার, আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে। অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে, সন্ত্রাসীরাও সরে পড়ছে। আইজি সাহেব, তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন, সাথে সাথে সাসপেন্ড করে দেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায়। তদন্ত না করে বলে যাবে। স্যার, আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো? তদন্ত চলছে, দেখুন কি হয়। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ স্যার আমাকে 5টা মিনিট সময় দিন। শুনুন সাংবাদিক ভাইয়েরা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে কথা বলুন। আপনার চারিদিকে শুধু দাওয়াল আর চামচা, অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে? অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন। স্যার, আমি একটা জরুরি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, সালাম আলাইকুম। রাজা, তুমি এখানে কেন এসেছো? স্যার, আপনি মন্ত্রী আর আমি তো আপনারই লোক। কোন খুনি সন্ত্রাসী আমার লোক হতে পারে না। আমি খুনি সন্ত্রাসী হইলেও আপনার লেগে বহুত কিছু করছি। কি করেছ? নির্বাচনের সময় আপনার লেগে বহুত খাচ্ছি, আপনার পাশে ছিলাম। মিথ্যে কথা বলো না রাজা। নির্বাচনের সময় যদি জানতে পারতাম তুমি একটা সন্ত্রাসী প্রফেশনাল খুনি, তাহলে তোমার মতো লোক আমার পাশে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। শুনেন স্যার, অসময়ের কথা ভুলে যাবেন না। আর কোনো কথা বলবি না। তুই যদি আমার বাসায় না আসতি তাহলে আমি তোকে হাত করা পরিয়ে ছাড়তাম। অ্যারেস্ট করে আমার একবার পাবেন না স্যার। এই দেখো, এই রাজা এমনিতে খারাপ লোক না, তাছাড়া একসময় তোমার পাশে ছিল, তাই ওর সাথে এমন ব্যবহার করো না। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। স্ত্রী আছো, স্ত্রী জায়গায় থাকো। আমি তোমার স্ত্রী বলে কি আমার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি যা ইচ্ছা তাই করবে। আয় রাজা, তুমি এই সমস্ত জিনিস নিয়ে চলে যাও। আমি কারো জিনিস নেই না। আর প্রস্তুত থেকো,
যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। শুনেন মন্ত্রী সাহেব, আপনি মন্ত্রী, আপনার যেমন অনেক ক্ষমতা, আমার ক্ষমতাও কম না। আপনার আমি দেখালোমো। কি বললি? তুই আমাকে দেখবি? তুই আমাকে দেখবি? তোকে ছেড়ে দিয়ে আমি দেশের সাথে অন্যায় করতে যাচ্ছিলাম, তাই তোকে অ্যারেস্ট করে আমি আমার নীতি অটল থাকছি। পুলিশ, অ্যারেস্ট হিম। নিয়ে যাও। কামটা পালা করলেন না মন্ত্রী, আজ আমার লগে অনেক বড় অন্যায় করে পালাইছেন। Get him out! Out! খবর পাইলাম মন্ত্রী বাড়ির থেকে রাজারে লাগিয়া পুলিশের গাড়ি বাইরেছে। চিন্তা করো না, বোম ফিট করে রাখছি, বাজার রাস্তায় পুলিশের গাড়ি আইলেই বুম বাস্ট। না লাগে এই প্ল্যাটফর্ম ওই কাস্টমার ফুলমতি, তুই একটু বাইরে দেখতে আসি, ঘরে মাইয়া লই যাই, ব্যবসা বাণিজ্য দেখতে রাখিস, বুঝলি? বাহ, কি সুন্দর আসি, সব দুটা বড় করতে পারলো না। কেমন লাগতেছে? ভালো লাগতেছি, ভালো। এত কি দেখেন, এত বাছাবাছি ঠিক না। এই যে আমার পছন্দ হয়েছে। খালি পছন্দ হলে হইব না, টাকা বেশি লাগবো। টাকা নাই দেব না, বেশি লাগে দিব, কিন্তু ক্যাশ লেনদেন করি না। হ্যাঁ, কি সে লেনদেন করে না? জানি না, ক্যাশ নিয়ে ঘুরলে টাকা ছিনতাই হয়, তাই চেকের মাধ্যমে। আপনার চেক আপনার পকেটে রাখেন, যেদিন চেক ভাঙাইতে পারবেন সেই দিন আসেন। মাসুদা, চলে জামগা। জামগা মানে? মায়ের থেকে না চাইলে তাড়াতাড়ি ভাগো। ঠিক আছে, আরেকদিন ক্যাশ লই আমো, আজকে একটু ঘুরে গেলাম, রাতটা দেখি। ঠিক আছে, যাও। আচ্ছা, পাপা ইংলিশ না। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা, তোমরা এভাবে আমার বাসায় আসলে কখন কি দেখে ফেলে, তাহলে আমার চাকরি অসুবিধা হয়ে যাবে। স্যার, এত ভয় পাইলে চলে না, ওরা আমার লগে আছে, ওর একটু আশীর্বাদ করে দেন। সন্ত্রাসী ভাইরা স্যারের সালাম করেন। না না, সালাম লাগবে না। স্যার, মোহর একটু দোয়া করিয়া দেন, আমরা যতই খুনখানি করি আমি কিন্তু সব সারিয়ে ভালো হইয়া যাইতে চাই। কুত্তার লেজ কোনদিন সোজা হয় না। ও আর কয় কি, তোমরা রাজার সাথে আছো, যা কিছু করো একটু সাবধানে করো। পত্র পত্রিকায় তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে, লেখা বন্ধ হয়ে যাবো। স্যার, আপনি একটু নজর রাখেন। উত্তরাতে প্লট কিনে টাকা দিতে পারছো না। 2 বছর ধরে ঢাকায় জমি জমা তো ভালাই কিনছেন স্যার। এই 1 লাখ টাকা রাখেন। বিরাট উপকার করলে। দুর্দিনে যে উপকারে আসে সেই তো প্রকৃত বন্ধু। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন, কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। তোমারা এটা মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। পাপা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসার হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুরি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশের মানুষের কাছে
তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চালানো দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বী, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে। একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখো মা, ছেলেটা কত বড় বেয়াদব। ওকে তুই ভালো হতে বল, তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেবো ওর বাবার নাম ভুলে যাবে। সুলতান, মুখ সামনে কথা বলো। আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও একটা সম্মান আছে। আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকতো তাহলে সন্ত্রাসী রাজার সাথে হাত মিলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারতেন না। সুলতান, অনেক মিথ্যা কথা বলে তুই আমাকে অপমান করলি। এই অপমানের উচিত মূল্য তুই পাবি। আরো শুনে রাখ, রোমানা যদি তোর মতো ছোট লোককে ভালোবাসে তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে গাড়িতে ফাঁসিয়ে দেবো। সুলতান, রোমানার বাবাকে এভাবে অপমান করা তো ঠিক হয়নি। যা বলছিলাম, কাকে যেন তুমি ভালোবাসো? সুলতান, ও আমার জীবন মরণ সব কিছু। ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, সুলতান তোমাকে কতটুকু বিশ্বাস করে? অনেক অনেক বিশ্বাস করে। পরীক্ষা হয়ে যায়। ওকে। হ্যালো, কে তুমি? প্লিজ ডার্লিং, চলে এসো না। আরে এসো না ডার্লিং, কাম। আরে আসো আসো। কি বললে? কোথায় আসবো? আমি এক্ষুনি আসছি। হ্যালো বয়, হাউ আর ইউ? রানী, তুমি ওকে চেনো? হি ইজ মাই। তোমার কি একটু লজ্জা শরম নেই? মেয়ে মানুষকে বারে বসে মদ খাচ্ছ? এখানে লজ্জার কি আছে? দু একদিনে তুমি এসে কোনো করতে কি? মানুষ জীবন কাজ চাই, তাই যতদিন পারে আনন্দ ফুর্তি করে কাটানো যায়। তার মানে আনন্দ ফুর্তি করে বাজে ছেলেদের সাথে আড্ডা মেরে সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে তোমার মতো হতে বলছো? হ্যাঁ, সত্যি তাই। আমি তো ভালোই আছি, বেশ আছি। ভালো নেই। এই সমাজে তোমার মতো চরিত্রের মেয়েদের কি বলে জানো? রোমানা ওর মতো মেয়ে মানুষের সাথে চলাফেরা করলে বেশ্যাই হতে পারবে, তার চাইতে বেশি কিছু হওয়া সম্ভব নয়। রোমানা, ওই ছেলে আমাকে কি বলল? বেশ্যা? আমি ওকে অভিশাপ দিলাম। এই অপবাদ মাথায় নিয়ে ওকে কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে। চলুন স্যার। আরো পরে কথা বল। ওয়েলকাম সুলতান, তোমার ছবিগুলো ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি ভাবতেও পারছি না রফিক, রোমানা রানীর মতো একটা বাচ্চা দুশ্চরিত্র মেয়ের সাথে পারে বসে মদ খেতে পারে। আমিও তো ভাবতে পারি না রানী এত ভালো ঘরে মেয়ে হয়ে রাজার মতো একটা সন্ত্রাসী সঙ্গী কি করে হয়। রানী ইচ্ছে করে রোমানাকে নষ্ট করে আমার উপর প্রতিশোধ দিচ্ছে, কারণ আমি সেদিন সম্পাদককে সাপোর্ট করেছিলাম। আমি 100% শিওর রানী বাবাকে রাজা হত্যা করেছে। ইদানিং আমাদের সম্পাদক সাথে সন্দেহ হচ্ছে রাজা সবই ম্যানেজ করে ফেলেছে। পুলিশ ইচ্ছে করে রাজাকে ধরছে না। ইদানিং আমাদের সম্পাদক নিজে রাজা রিপোর্ট করছে। শোন, আজ থেকে রাজা রিপোর্ট আমি করব। প্রমাণ ছাড়া রিপোর্ট করিস না রফিক। আমিও প্রমিস করেছি রাজাকে গ্রেফতার না করি আমি থামছি না। কিন্তু রাজা রাস্তা চিনবি কি করে? রাজা রাস্তা না আপনারা চেনেন না, আমি চিনি। তুই চিনিস? চিনি, বদমাসি করতে গেছি নাইছি। কালু দালালের একটা রং ভর্তি করার দরকার আছে। রাজা প্রতি বৃহস্পতিবারে ওই জঙ্গলে আনন্দ ফুর্তি করতে যায়। বড় বাবা আছি হাতটা কি বিচ করে আমি চিনাইয়া দিব, তবে রিস্ক নেব না। রাজা বড় ডেঞ্জারাস।
যতই ডেঞ্জারাস হোক আমি যাবো। না না, তুই যাবি না। ওরা তো ধরা পড়লে ও তোকে মেরে ফেলবে। না রফিক, আমার কিছুই করতে পারবে না। ওকে না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পুলিশকে ইনফরমেশন করে আজ রাতেই ওকে আমি ধরিয়ে দেব। ভেরি ইন্টারেস্টিং। বলে ফেলুন। বলে ফেলুন। সন্ত্রাসী রাজা এবং সে কুখ্যাত 5 খুনি যাদেরকে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন, তাদের আমি ধরিয়ে দিতে পারি। বলেন কি? তাহলে তো আপনিও পুরস্কার পাবেন। আমার পুরস্কার দরকার নেই। প্লিজ বি কেয়ারফুল। এই কথাটা যেন কেউ না জানে। এই ঠিকানায় আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। থ্যাংক ইউ সাংবাদিক, থ্যাংক ইউ। আমরা প্রস্তুত থাকবো। মোস্ট ওয়েলকাম। কথাটা তো ডিআইজি স্যারকে বলতে হয়। ওই জীবনেও কাউরে মুখ দেখাইতে পারবো না। আনন্দ ফুর্তির ব্যবস্থা কর। পুলিশ লেট করছে কেন? কি করছো? ভালোবেসেছিলাম, তুমি আমাকে টাকার বিনিময়ে করে দিয়েছো। একটা ফুলের মতো মেয়েকে নষ্ট করতে এখানে নিয়ে এসেছিস? একটা মেয়ে লোকের দালাল। ওই মায়ের অ্যাডভান্স তোরা 25,000 টাকা। ভালো মায়ের বিক্রি করতে আসো। আমাকে বাঁচান, এই সুলতান আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। নারী নির্যাতন মামলা। তার 2 নম্বরের ব্যবসা করি ঠিকই, কিন্তু ভালো খারাপ করি না। অফিসার, সব সাজানো নাটক। ওরা সব সন্ত্রাসী, ওদের নামে পুলিশি ওয়ারেন্ট আছে। আপনি সব জানেন, আমি আপনাকে সব জানিয়েছি। ওদের গ্রেফতার করুন। রাখুন আপনার কথা। একদিন সাংবাদিক হয়ে নারী ব্যবসা করেন, একটু ভালো ঘরের মেয়েকে বিক্রি করতে এখানে নিয়ে এসেছেন? আমি তো ভাবতেই পারি না। অফিসার, দূরে যাবেন না। পুলিশ জনগণের রক্ষক। এই চেষ্টা আপনার আমার সকলের। এই বেটা, নারী ব্যবসাকে নিতে চাইছিস? আর কতটা অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবি? তোদের মতো দালালের মৃত্যু না হলে এই দেশের মানুষ শান্তি পাবে না। বিচার একদিন আমি করবো। সুলতান, ভাইয়া ভাইয়া। ওসি সাহেব, আমার ছেলের কোনো দোষ নেই। এত বড় অন্যায় সে করতে পারে না। প্লিজ আমার ছেলেকে ছেড়ে দিন। নারী হচ্ছে জননী, নারী হচ্ছে বোন। আর সেই নারীকে আপনার সুলতান নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে গিয়েছিল, আর আপনি বলছেন তাকে ছেড়ে দিতে? মিথ্যে বলছেন ওসি সাহেব। সুলতান নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল সন্ত্রাসী রাজার কর্মকাণ্ড ধরিয়ে দিতে, কারণ ও একজন সাংবাদিক। মা হয়ে আপনি এসেছেন ওর মতো একটা দালালের সাফাই দিতে? অফিসার, আমার সব তো শেষ করে দিয়েছ। আমি জানি তোমরা আমাকে ছাড়বে না, কারণ তোমার উপর বড় দালালের অর্ডার আছে। আর তোমরা সবাই সন্ত্রাসী রাজার দালাল। তোর আল্লাহর দোহাই লাগে, কসম লাগে, আমার মা বাবা আর বোনের সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ছোট করো না অফিসার। আরে তুই যে জায়গা থেকে গ্রেফতার হয়েছিস, তুই তো এমনিতেই ছোট হয়ে গেছিস। তুই চাইলেও তো তোকে আমি বড় করতে পারবো না। ওসি সাহেব, তুমি আমার ছেলের বয়সী। তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি দোয়া করব। তুমি আমার সুলতানকে ছেড়ে দাও। তোমার কাছে আমি হাত জোর করে বলছি বাবা।
ওদের কাছে শুধু শুধু হাত জোর করে ক্ষমা চেয়েও না। ওরা ভালো মানুষ না, ওরা দালাল, ওরা বাজে লোক। কি বললি? আমি বাজে লোক? এই, আমার কাছে ক্ষমা চাইবে না। আপনারা চলে যান। অফিসার, ওদেরকে বের করে দিন। যান আপনারা। এন্ট্রি। ইয়েস স্যার, ওদেরকে বের করে দিন। জানেন ওরা যে অন্যায় করছে, আল্লাহ ওদের কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আসুন তো আপনারা, আসেন। আসি বাবা। তাজা খবর, তাজা খবর। সাংবাদিক সুলতান নারী পাচার করতে গিয়ে থানা হাজতে ধরা পড়েছে। তাজা খবর, আজকে তাজা খবর। সুলতান নামে এক তরুণ সাংবাদিক নারী ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে। নিষিদ্ধ পল্লীতে এক তরুণীকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ অবশ্য মেয়েটিকে উদ্ধার করেছে। স্যার, এই সমস্ত আসামিদের হাত পা পিটিয়ে ভেঙে দেওয়া উচিত। সুলতান, 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 শেষ পর্যন্ত তুমি নারী ব্যবসায় নেমেছিলে? লজ্জা করলে না তোমার? তুমি আমার বান্ধবীকে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে চাইছিলে? মুখ লুকিয়ে লাভ নেই সুলতান, তোমার আসল চরিত্র আমি জেনে গেছি। তুমি এতদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার দেহটাকে মনে হয় চেয়েছিলে, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে, তোমার মতো শয়তানের কাছে বিলিয়ে দেয়নি। মানুষকে ভাসিয়ে দেয়া, মিথ্যা অপবাদ দিয়ে প্রতারণা করা তোমাদের রক্তের দোষ। খবরদার সুলতান, আমার রক্ত নিয়ে কোনো কথা বলবে না। বলবো, অবশ্যই বলবো। তোমার বাবা একটা মানুষ রূপে শয়তান। আর বাবা ওই ওসির সাথে জোট দিয়ে সন্ত্রাসী রাজার কথা মতো চক্রান্ত করে আমাকে গ্রেফতার করিয়েছে। আজ আমাকে তোমার বাবা সেই মামলায় ফাঁসিয়েছে। সেটাও ছিল তোমার ওই অসভ্য বান্ধবীর সাজানো নাটক। মোটেই নাটক নয়, আমার বাবা এই মামলার সঙ্গে কিচ্ছু জানে না। তুমি মিথ্যে দোষারোপ করছো। আসলে আসলে তুমি একটা প্রতারক। তুমি এখান থেকে চলে যাও। তোমার কথা চিরদিনের জন্য ভুলে যাও। আজ থেকে মনে করবো রুমানা নামের কাউকে চিনি না, জানি না, চিন্তা মনে কোনোদিন। I hate you, I hate you, I hate you, I hate you. ম্যাডাম, ম্যাডাম, ইজি ইজি ইজি। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। আহা প্লিজ কাঁদবেন না। আমি জানতাম না আপনি ডিওজি স্যারের মেয়ে। তবে ম্যাডাম, আপনার রাজকপাল, তা না হলে সুলতানের মতো একটা লম্পটের খপ্পর থেকে আপনি বাঁচতে পারতেন না। প্লিজ। বদমাই যখন এত বড় অপরাধ করে আপনাকে এবং আপনার বাবাকে দোষারোপ করছে, তখন ওর মতো ছেলের ভালোবাসা ভুলে যান, প্রত্যাখ্যান করুন, আপনি কি ঘৃণা করুন। হ্যাঁ, আজ থেকে ওকে আমি ঘৃণাই করবো। যতদিন বাঁচবো ওকে ঘৃণা করে যাব। আমি বলেছি সুলতান নামমাত্র সাংবাদিক, ও আসলে একটা প্রতারক, জোচ্চোর। এখন প্রমাণ পেলি তো? স্যার, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? নজরুল, আমি বুঝতে পারিনি সুলতানের বাবা একটা মালিক, আমি একজন পুলিশ কর্মকর্তা। কোথায় আমার স্ট্যাটাস আর কোথায় মালিক? ঠিক স্যার। তবে তোমরা খুব কষ্ট পেয়েছে। এই সমস্যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। ইউ আর ইন্টেলিজেন্ট বয়। ডাক্তারের মতো কথা বলেছে। আমি একটা ভালো ছেলে খুঁজছি, যে সরকারি চাকরি করে এবং আমার মতো ভালো মানুষ। স্যার, ভালো ছেলে আপনি পেয়ে যাবেন। রোমানা সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট মেয়ে। নজরুল, তুমি একটু লক্ষ্য রেখো, ভালো ছেলে পেলে রোমানার বিয়ে দিয়ে দেবো। আপনি যখন যা বলেছেন আমি তাই করেছি। আপনার খায়েশ ছিল সুলতানকে জেলে ঢুকানো। ঢুকিয়েছি। শুধু জেলে ঢুকাইলে আমি খুশি না অফিসার।
এমন ভাবে চার্জশিট দিবেন যাতে কইরা সুলতান ৩-৪ বছরের মধ্যে বাইরে যেতে না পারে। চার্জশিট সাজিয়ে দেব। অনেকে তদবির করছে মন্ত্রীর কাছে ওকে বের করার জন্য। ওই দালালগিরির নাম দেন, সব সালায় মাগুর মাছটা খেলে দেবো। আমার মা গ্রহণ খাইতেছেন, আমার অবাক দেবেন না। চিন্তা করবেন না, নাম নিশ্চয়ই দেব। আমি তাহলে আসি। যাই স্যারেরা উড়ে দিয়ে অফিসার খুব খেয়াল করে না খেলে শরীর খারাপ করবে। না ভাইয়া না এলে আমি খাবো না। মিষ্টি আমি তোকে এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে। সবই হচ্ছে কপাল, বুঝলে সুলতানের মা। যা হয় হবে, সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। বাবা, রোমান আপাকে দেখেছি একটা লোকের সাথে হাসতে হাসতে যেতে। এই দুঃসময়ে রোমান ও সুলতানের সাথে বেমানি করলো। আরে আমার টুপি দাও, চাকরি চলে যাবে। তুমি আমার পাপ্পার আন্ডারে চাকরি করো, সুতরাং আমার সাথে প্রেম করতে হলে তোমাকে আমার ডিউটি বেশি দিতে হবে। জি ম্যাডাম, এত ডিউটি দিচ্ছি, তারপরে যখন তোমার মন ভরছে না, তাই ভাবছি বিয়ের পরের কথা। বিয়ের পর তো তুমি আমাকে বাইরেই যেতে দেবে না। হ্যাঁ অফিসার। স্যার, আমার মেয়েকে বিয়ে করতে হলে প্রথম শর্ত কি জানো? ভালো ছেলে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পাপা, ভালো ছেলে ও তোমাকে পাইয়ে দিয়েছে? তার মানে ও যে আমার সাথে এতদিন হ্যাঁ, এতদিন এখন হবে বিয়ে। তা ভালো ছেলে কোথায় পেলে? এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে। ও পাপা, I love you, you're the best, পাপা। ভাই আমি ভাই আপনি আমার কই গেলেন? ওই বেটা, সুলতানের লোক দালালি করস নাই? ওই বেটা, সুলতানের খাওয়ানোর লেগা মন্ত্রী অফিসে ঘুরঘুর করস নাই? ওই শালায় বহুত বড় টাউট, টাকা তারা পাড়ায় আইছে, আবার যাবার সময় ফুলমন্ত্রীর ব্যাগটাও হয়ে গেছে। তবা কম তুই আমাকে উনার মতো ভদ্রলোকের সামনে হতে পারেন না। সালারা মাগুর মাঝে মধ্যে ভালো তোর পকেটে মাইয়া মানুষের ফটো গেলা, এগুলি সব পাইবেন। স্যার আমি আপনি উপকার করুন। ঠিক আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে মন্ত্রীর লগে আমার সিটিং দেওয়া হবে। এই দেখুন বে বানিয়ে স্যার, মন্ত্রী আমার কথা কানে শুনে, তাও দুনো কানে। কথা হলো বাবা, আর কাদা হলো দেবীর মাইয়ার বিয়ের মধ্যে মন্ত্রীর আমরা খাল্লা আসতে দেখ, থামান দালালে টক্কর খাইছে। স্যার দামে পাইছি স্যার। স্যার বাবা আমারে মাগুর মাঝে খাওয়াই দিতে চাইছিল, আপনার দই দিয়ে কোন রকম বাচ্চাইছি। এখন কি বলতে চাও? সাদার 2 সন্ত্রাসী লগে লই আইছি আপনাদের ম্যানেজ করতে। ভাইটা দেখেন কি করবে। কি করব? আমার জন্য ওরা কিছু এনেছে।
এনেছে স্যার, আমি তো জানতাম আপনি একজন সৎ লোক। এমন কি জিনিস এনেছ? হাই হাই, আমার মাথা খারাপ হয়েছে, আমি তো কিছু জানি না। মানুষ কি বলে বদলায়? পাগলের বাচ্চা! ওয়ালাইকুম আসসালাম। কেন এসেছ? রাজা আমাকে পাঠাইছে। স্যার, ও বলেছে রাজার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেবে, যাতে পুলিশ ঝামেলা না হয়। রাজা জানে না সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোদেরকে আমার পুলিশ করছে, আর তোরা আমার বাড়িতে ঘুষ নিয়ে এসেছিস। পুলিশ ওদেরকে থানায় নিয়ে গিয়ে রাজার গোপন তথ্য বের করো। স্যার, স্যার আবার কি ক্ষমা দিচ্ছে, মাফ করলেন? যেহেতু তুই জানের ভয় রাজি হয়েছিস, তাই এবারের মতো তোকে ক্ষমা করলাম। সালাম আলাইকুম স্যার। বুঝছা, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জেলে পাঠায় কামটা খুব খারাপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদেরকে জেলে পাঠিয়েছে? আরে তাহলে তো তোমরা বিশাল লোক। বিশাল লোক মানে বাংলা রাজার খাস লোক। কখন কি হইব আমরা সব জানি। যেমন আগামী 1 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাইব। স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাবে তোমরা জানলে কি করে? আমাকে বস খবর পাঠাইছে, ডিআইজি মায়ের বিয়ের অনুষ্ঠানে মন্ত্রী বোম দিয়া উড়াইয়া দিব। ওই ঘুষখোর পুলিশকে রুমানা বিয়ে করছে? রুমানা তো আমাকে ভালোবাসতো। বলে বাপ নাই পড়ে গেছে। আরে বাপ নাই পড়বো না, আমার মধ্যে ডিআইজি মায়ের কাছে কর আছে। ওকে এখান থেকে পালাতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতেই হবে। প্রেমের চেক হচ্ছে বড় চেক। ওই জীবনে প্রেম করছোস? প্রেম করার সময় কই, আর জীবন তো মায়ের মধ্যে আছি। চিৎকার কলিকা, শালা চিৎকার কলিকা। ওরে বাবা, সালার পুতে আমাকে কুমাইকে নিজে বাইছে আমাকে বাজাইল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মেয়ের বিয়েতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। অবশ্যই বরপরকে দোয়া করে যাবেন। দোয়া করেন, আজ কোন দালালি নিয়ে আসি নাই, বিয়ে খাইতেছি। আল্লাহ আপনারা বাঁচায় রাখুক। ঠিক আছে, এখন যাও। আর পরে খাবো এমনকে কি কাজের কথা। আচ্ছা, আমার একমাত্র মেয়ে, মাশাআল্লাহ। কেমন লাগে? ভেরি গুড। বাদ্যযন্ত্র ভালোই বাজছে। হ্যাঁ, আপনার এই ছয় সুরত আমাকে তো খুব ভালো লাগতেছে, খুব ভালো বানাইছে তো। বাবা, ছেলে কি করে? পুলিশে চাকরি করে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো, শ্বশুর জামাই একই ডিপার্টমেন্টে।
লাস্টে যাবেন না স্যার, একটু এদিকে আসুন, একটু শুনবেন। আচ্ছা আর 1 মিনিট। কে তুমি বাবা? নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে? আমার পরিচয়, আমি একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামি? এখানে কি করে এসেছ? জেলখানায় খবর পেয়েছি সন্ত্রাসী রাজা আজ আপনাকে বিয়ের অনুষ্ঠানে খুন করবে, তাই পালিয়ে এসেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বিরুদ্ধে কি মামলা, কি অপরাধে তুমি জেলে? স্যার, সে অনেক ঘটনা, শুধু আপনাকে এইটুকু বলবো, আজ যে বিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন, আর যে মেয়েটির বিয়ে হচ্ছে, সে ছিল আমার জীবনের অনেক কিছু। থাক স্যার সেসব কথা, আপনার পুলিশ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন, সব তথ্য আপনি পেয়ে যাবেন আমি কেন গ্রেফতার হলাম। সেদিন সন্ত্রাসী রাজাকে গ্রেফতার করতে গিয়েই আমি গ্রেফতার হয়েছিলাম। আমি কেন চলে গেলাম তার কিছুই আপনাকে আমি বলবো না। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। অফিসার, ওকে অ্যারেস্ট করো। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, সন্ত্রাসী রাজায় বোমা হামলা চালিয়েছে আমাকে হত্যা করার জন্য। এই ছেলেটির জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আমি বেঁচে থাকলে এই দেশ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেব। সন্ত্রাসী রাজা ও তার দলকে নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ। জেল পলাতক আসামি সাংবাদিক সুলতান নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করলেন। সাংবাদিক সুলতানের জামিনে মুক্তি। ভাইয়া, ভাইয়া, সুলতান ভাইয়া। সুলতান, কেমন আছিস বাবা? বাবা ভালো রে, মা ভালো রে। কাঁদিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? অনেক বড় দুঃখ বুকে চাপা দিয়ে রেখেছে এতগুলো দিন। আজ তোমাদেরকে কাঁদতে পেরে মনে হচ্ছে আমি অনেক হালকা হয়ে গেছি। বা সুলতান, সব দুঃখ ভুলে যা। পত্র পত্রিকায় তোর সাহসিকতার সুখবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? বাবা, আমি তোমাদের অশান্তি দিচ্ছি? আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ? বাবা, সেই ছোটবেলায় শিখিয়েছিলে, বলেছিলে সুলতান, যেখানে অন্যায় দেখবি সেখানে ঝাঁপিয়ে পড়বি, বিপদে কোনোদিন পিছপা হবি না। সেদিন বলেছিলাম, কিন্তু আজ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম, যে প্রতিবাদ করে, অন্যের বিপদে এগিয়ে যায়, সেই মরে যায়। সমাজ এই মৃত লাশ দিকে মুখ ফিরিয়ে নেয়। বাবা, সমাজের কথা ভুলে গেছি নিজের কথা। শুধু বেঁচে আছি কেন জানো? ওই মানুষরূপী হায়নাদের রক্ত চুষে খেতে, ধ্বংস করে দিতে দেশের সমস্ত দালালদের। দালালি নিয়েই তো আছি সুলতান সাহেব।
মন্ত্রী সাহেব আপনাকে দেখা করতে বলেছেন। সুলতান যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের কাছে অনেক বড় গৌরবের, অনেক বড় সম্মানের। তাই এই বীর সন্তানকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করুন। কি করছো সুলতান? তুমি সবার মালা গলায় পড়লে, কিন্তু ওনার মালা পড়লে না কেন? জি স্যার, বিনা অপরাধে ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটিয়েছে, তাই ওদের হাতের মালা আমার গলায় পড়লে আমি কষ্ট পাবো স্যার। স্যার, ও মিথ্যে বলছে, ও আমাকে অপমান করছে। আমি মিথ্যেও বলিনি, অপমানও করিনি, শুধু আপনাদের বিবেককে সামান্য নাড়া দিয়েছি। পেশায় আমি সাংবাদিক ছিলাম। সেদিন যদি মন্ত্রী মহোদয় খুন হয়ে যেতেন, আপনারা শুধু তদন্ত করার নামে ফাইল নিচে ফেলে রাখতেন, আর সন্ত্রাসী রাজা মুখ ফুলিয়ে হাসতে হাসতে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। আমার মতো সুলতান জেলে পচে মরতাম। আজ যখন স্যার আমাকে নতুন জীবন দিয়েছে নতুন করে বাঁচার অধিকার, তাই আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি এই সন্ত্রাসী রাজাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। স্যার, আপনি শুধু আমাকে আপনার পায়ের নিচে ঠাঁই দিন। ঠাই তোমাকে পায়ের নিচে দেবো কেন? তোমার ঠাই হবে আমার বুকে। শুনুন আপনারা, যে কোনো কিছুর বিনিময় হোক সন্ত্রাসী রাজা ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করুন, তা না হলে আপনারা অনেকেই ট্রান্সফার হয়ে যাবেন। স্যার, আমি সাংবাদিক রফিক, সুলতান আমার বন্ধু। আমি শুধু অনুরোধ করব, আপনি নিরপেক্ষ লোকদের তদন্ত করুন। দেখবেন আপনি অনেক পুলিশ কর্মকর্তার ওই সন্ত্রাসী রাজার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি তদন্ত করব। সত্যি যদি আমার ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তা সন্ত্রাসী রাজার সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে শুধু চাকরিচ্যুত নয়, দেশের গদ্দার হিসাবে সর্বোচ্চ শাস্তি দেব। নিয়ে এখানে আসতে হয়েছে, মন্ত্রী জানলে আমার চাকরি থাকবে না। আরে চাকরি গেলে তো আপনার ক্ষতি নাই স্যার, কারণ বহুত মাল কামাইছে। তুমি তো ভাবছো অত হবে না। সাংবাদিক রফিক তো আমার কথা প্রায় মন্ত্রীকে বলেই দিয়েছিল যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। মরণ আইলে মানুষ একটু বেশি ফালাফালি করে, রফিকও ফালাইতেছে। রাজা, তুমি যা করবে তাড়াতাড়ি করো। এই লিস্টের মধ্যে সাংবাদিক রফিকের ফটোটা পাতাইলা ঘুরে লাগাই দে। বাবা, সময় আয়া বসে রানি তোমার বাবার হত্যার প্রতিশোধ গ্রহণের। আমি বহুত ভাইবা দেখলাম, তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা। তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব। আমি তো বুঝলাম, তুমি সত্যি করে বলো, কে আমার বাবাকে খুন করেছে? বলো রাজা, বলো, আজ তোমাকে বলতেই হবে। আজ আমি কমু, ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে, তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লন যাইব। কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকবো, মন্ত্রীকে বুঝতে দেবো না আমি খুন করতে এসেছি। মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করব। আমাকে ছেড়ে দাও, যাওয়া যাবে না। আরে আমার মন্ত্রী, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চাচা, আমাকে বাঁচাও চাচা, আমাকে বাঁচাও। মামনি, তোকে কেউ মারতে পারবে না,
কি হয়েছে তোর? এতদিন কোথায় ছিলি? তোমার উপর রাগ করে ওই সন্ত্রাসী রাজার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভুল বুঝে আমি তোমার তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সেই ভুল আমার ভেঙে গেছে। তোর তোর ভুল একদিন ভাঙবেই, তুই ফিরে আসবি। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে নতুন করে তুমি বাঁচতে দাও। আমরা তো বাঁচাতেই চাই, কিন্তু তুই রাজার সাথে ছিলি, সেটা তো ভালো না। যদি আমাদের উপর কোনো কিছু করে? রাজা কি করবে? কতবারই তো চেষ্টা করেছে আমাকে মারতে, পারেনি। এখন রাজার ভয়কে রানীকে দূরে ঠেলে দেবো? মামনি, আজ থেকে তুই আমার বাসায় থাকবি। বললে তুইও মরবি, আমিও মরবো। চল। হ্যালো। হ্যালো রাজা, মন্ত্রীর বাড়িতে ঠিক মতো ঢুকছো তো? প্ল্যান মতো মন্ত্রীর বাড়িতে ঢুকে গেছি, মন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছি। কিন্তু প্রবলেম আমাদের চিরশত্রু সুলতান, সে এখন মন্ত্রীর বাড়িতে থাকে। দুইজনই টার্গেট করো। নো প্রবলেম, এক ঠেলে দুই পাখি মারা যাবে। মন্ত্রীও ফিনিশ, সুলতানও ফিনিশ। জানে টার্গেট যাতে মিস না হয়। তোমার রানীর টার্গেট খুব কমই মিস হয়। গুড নাইট। চিৎকার করবে না, চিৎকার করলে তোমার লস, তুমি ধরা পড়বে। এই মোবাইল পিস্তল সব কট। যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছ, আজই সব প্রকাশ করে দেব। তুমি ধরা পড়ে যাবে। এই রে, তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছ? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছো, সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে। আশ্রয়দাতা যদি একজন খুনি, ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভী হত্যা করে, তবে তুমি কি করবে? বলো কি করতে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না, দেখিনি, তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছো? চাচাকে খুন করবে? কেন? চাচা বাবার মৃত্যুর 3 দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল। মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবার সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও, তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে। কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গন্ডগোল হয়। রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে। উনি একটা ভালো মানুষ, আর একটা মানুষকে হত্যা করে কি পাবো জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম। আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে, তাহলে মানুষের জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি।
তাই আমার মায়ের কসম দিয়ে বলছি, আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয়, গুলি করো আমাকে। প্লিজ কিল মি, প্লিজ কিল মি। ওই তো আগেই কইছিলাম মাঝে মাঝে বিশ্বাস করলো না, ওর কষ্ট বাবা যেভাবে খাইতে আসো। রাজা ভাই, তুমি কোনো চিন্তা করো না, রানী সময় মতো ঠিকই চলে আইবো। আজ আমি মহা খুশি, আমার রানী রাজ সিংহাসন দখল করে রাখছে। রানী, মন্ত্রী আর লোকজন কি বুঝবার পারে নাই তুমি গুপ্ত চোরে ঢুকছো? পারিনি, কারণ তোমার বদনাম করে আমি ওই বাড়িতে স্থান পেয়েছি। রানী, সময় কিন্তু খুব কম পাইবা, মানে টাইম নাই। যত তাড়াতাড়ি মন্ত্রীরে খাওয়ান যায় তত তাড়াতাড়ি আমরা পাইচা যামুগা। আরে আরে রানী, তোমার মন খারাপ কে? তোমার মন খারাপ দেখলে আমি কষ্ট পাই। সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবে তখনই তুই ভুল করবে। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করব, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ, পারবি না, আমি বুঝতে পারছি। তুই এই দুশ্চরিত্র বেঈমান রানীকে বল, আর বল না, থামলি কেন? যে মেয়ে সমাজে খুবই সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবন সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আর ভালোবাসাকে এত সহজ, যখন হাত বাড়াবি তখনই পাবি। আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আমরা সবাই দাঁড়ালেই করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ, যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবি সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে। আপু, টু দি পয়েন্টে আইছি কিন্তু। খালাম্মা, চুরি চোরটা আমি ছাড়া দিয়া ভালো হয়ে গেছি, শুভ কামে আইছি কিন্তু পোলা দেখতে। সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই, এইবার মাইয়া আইছে পোলা দেখতে। খালাম্মা, এই আমি ছুটি বৃষ্টি করার কথা ওগুলো একটু গেল যাই। এই তুমি খালা আমাকে আবার করো। আপনি নিশ্চয়ই সুলতানের মা? হ্যাঁ, আমি সুলতানের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো। তুমি কে মা? আমি এক ঘর ছাড়া সর্বহারা মানুষ, অন্যায় করতে করতে পাপের বোঝা বড় করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? মা,